স্যার প্লিজ। আমি যেটা বলছি এটা কোনো বই পড়া বিদ্যা না, আমার দীর্ঘদিনের অধ্যয়ন, অনুশীলন, তৎপরতা, এগুলোর মাধ্যমে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি কথা বলছি। কারণ আমি যে কথা বলবো সেগুলো কোনোদিন লিখিত হবে, সেগুলো পড়ে কেউ জানবে, আবার কেউ লিখে গিয়েছিল সেটা পড়ে আমি জেনেছি, কিন্তু এটার ব্যাপারে আমি সম্পূর্ণভাবে এখানেই সৃষ্টি হচ্ছে আমার মনের মধ্যে। স্যার আমরা জানতে চেয়েছিলাম যে স্যার পদ্য আর পদ্য এবং কবিতার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, পদ্যের মধ্যে জফলাটা দেখছেন না? জি স্যার। এই জফলাটা একটা প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি মানে হচ্ছে গাছ, প্রত্যয় হচ্ছে করার। জি স্যার। জি স্যার। সাধিত শব্দ হচ্ছে জানলা। হুম। গাছ আর কাঠ এক জিনিস না, গাছ থেকে যে কাঠ হলো নিশ্চয়ই কোনো একটা প্রত্যয় যুক্ত হয়েছে তার সঙ্গে। জি স্যার। সেই প্রত্যয় কোনো একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে, জি স্যার। করাত হতে পারে, হাতুড়ি হতে পারে। জি স্যার। কাঠটা যে টেবিল হলো রূপান্তরিত হচ্ছে, প্রতিটি রূপান্তরের পেছনে কিছু না কিছু যুক্ত হচ্ছে, শ্রম। জি স্যার। সেই শ্রম উপকরণ যোগে অথবা উপকরণ ছাড়া, হুম। উপাদান যোগে অথবা উপাদান ছাড়া হচ্ছে। জি স্যার। গাছ, কাঠ, টেবিল। জি স্যার। শ্রম মানে ওটাই প্রত্যয়, ওটা ফিজিক্যাল প্রত্যয়, ওই যে- মানে কোনো একটা মানুষের সংযোগ লাগবে। একটা গাছ কোনোদিন নিজেই টেবিল হতে পারে না, তার সঙ্গে মানব মনের প্রত্যয় যুক্ত হয়ে একটা রূপান্তর প্রক্রিয়া। রূপান্তর প্রক্রিয়া দিয়ে তখন সেটা কমোডিটি হয়। জি স্যার। কমোডিটি হয় ইকোনমিক্সের ভাষায়, জি স্যার। কমোডিটি হয়। তাহলে এই যে পদ্যের মধ্যে জফলা যুক্ত হয়ে এটা পদ্য হলো, পোয়েম হলো, তাহলে জফলাটা তুলে নিলে থাকে পদ। পদ মানে হচ্ছে পা। পা। প্রথম কথা হচ্ছে পা। যেদিন মানুষ এই শব্দটা ব্যবহার করছে প্রথমে পা হবে, কারণ ব্যাকরণের পদ পরে আসবে। ব্যাকরণ সৃষ্টি হয়েছে ভাষা সৃষ্টি বহুকাল বাদে, আচ্ছা স্যার। ব্যাকরণ আইন সৃষ্টি হয়েছে বহু পরে, আগে মানুষ সমাজ তৈরি হবে। হুম। সমাজের নর্মস, টেস্ট, টেম্পারামেন্ট, অ্যাটিটিউড সব কিছু মিলিত হয়ে একটা যখন মৌখিক সংবিধান তৈরি হয়, হ্যাঁ, সেটা তারা কালচারটাকে আরও সংগতি দিয়ে আইনে তৈরি করে, জি স্যার। রুলস অ্যান্ড রেগুলেশন। জি। তাহলে যেদিন আমাদের সমাজে একটা শব্দ তৈরি হলো পদ, পদ কথাটা তখন প্রথমে প্রাথমিক অর্থ হচ্ছে মানুষ যা দেখে তার নামকরণ করে। এটা সবুজ, হুম। সবুজ থেকে সবজি হয়েছে। এটা কী রং? মানে হলুদ রং, নিশ্চয় হলুদ একটা হলুদের মতো রং। হুম। তো হলুদ আগে প্রকৃতিতে থাকতে হবে। কমলা রং, কমলা আগে প্রকৃতিতে থাকতে হবে, তারপর আমরা কমলা রং বলবো। খয়েরি রং, আগে খয়ের পানের সঙ্গে যেটা মিশায় ওটা থাকতে হবে, তারপরে বলবো যে খয়েরি রং। হ্যাঁ, এই এই যে শব্দগুলো তৈরি হচ্ছে আগে বস্তুগতভাবে জন্ম নিচ্ছে, তারপর তার নামকরণ করা হচ্ছে। হুম। যেমন আমার একটা আছে, হরিণকে যে হরিণ বলি, হরিণ কি তা জানে? হুম। পদ্মা নদী ভেসে গেল চর্যাপদের টানে। হুম। তো চর্যাপদ হচ্ছে আদি বাংলা ভাষা, আদি নিদর্শন। হরিণকে যে হরিণ বলি, হরিণ কি তা জানে? পদ্মা নদী ভেসে গেল চর্যাপদের টানে। আচ্ছা, তাহলে হরিণ জানে না, আমরা নামকরণ করেছি। হুম। কীরকম প্রাণীটা কীরকম? ভাই দেখেছিলাম হরিণের মতো সুন্দর, হুম। তার মানে হরিণ না, হরিণের মতো মতো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই হ্যাঁ, এটা উপমা। স্যার পদের কথা বলছেন, পদ, জফলা। পদ। তাহলে আগে পদ মানে এটা। হুম। তাহলে এই পদের কাজ কি? প্রথমে এটার দ্বারা আমি দাঁড়াতে পারি, এটার দ্বারা আমি হাঁটতে পারি। হুম। এবার ব্যাকরণবিদরা গ্রামারের কোনো একটা অংশকে, চ্যাপ্টারকে নাম দিচ্ছে পদ। হুম। নিশ্চয় তারা জানে যে এর আগে পদ শব্দটি ব্যবহৃত হয়েছে এই অর্থে। তাহলে বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে যে পদ বলছে, কেন বলছে? পর দেখলাম যে শব্দ বিভক্তিযুক্ত হয়ে হাঁটতে আরম্ভ করে, হাঁটা শেষ হয়ে দাঁড়িয়ে গিয়ে তখন সে একটা ভাব প্রকাশ করে। এই পদনির্ভর অন্তমিলযুক্ত যেই মেসেজ বা ভাবনা, সেটাই পদ্য। হ্যাঁ, কিন্তু এই পদ্যের একটা সীমাবদ্ধতা হচ্ছে, পদ্য প্রতিটি শব্দকে ব্যবহার করে অভিধানে নির্দেশিত অর্থ অনুযায়ী অথবা অভিধানের মধ্যে সীমাবদ্ধ অর্থ অনুযায়ী, সেটা পদ্য। যদিও অন্তমিল থাকে তাহলে সেটা কবিতা হবে না। পদ্যের মধ্যে হ্যাঁ, অন্তমিল থাকলেও কবিতা হবে না।
কারণ যেহেতু কবিতা শব্দ এবার কি রকম? সেটা ওই যে ডিস্টেন্ট মিনিং এ যাচ্ছে না। এবার একটা পদ্যের উদাহরণ দিই, তত্ত্ব না বলে উদাহরণ আগে দিলে ভালো, তারপর বিশ্লেষণ করা ভালো। স্যার। উদাহরণটা আমরা দিই, বাল্য শিক্ষার মধ্যে একটা পদ্য আছে, আমরা দীর্ঘকাল থেকে কবিতা বলে জেনেছি, কবিতা বলে পড়েছি, শ্রদ্ধা করেছি। পাখি সব করে রব রাতি পোহাইল, কারণে কাননে কুসুম কলি সকলে ফুটিল। লিখেছেন মদন মোহন তত্ত্বানুকা। তিনি বুদ্ধিমান বা ভালো কাজ করেছেন। কবিতাটা বা তথাকথিত কবিতাটা বা পদ্যটার নাম দিয়েছেন প্রভাত বর্ণনা, জাস্ট এ ডেসক্রিপশন, স্টেটমেন্ট, নট ক্রিয়েশন। এবার পাখি সব করে রব রাতি পোহাইল, এই পাখির নিচে আন্ডারলাইন করি, এটার ইংরেজি মিনিংটা কি? ভেরি গুড। তাহলে পাখি সব আওয়াজ করছে সকালবেলা, রাত শেষ হয়ে গেছে, আর কারণে ফুটুন ইয়েগুলো ফুটে গেছে, কুসুমগুলো কলিগুলো প্রস্ফুটিত হয়েছে। এটা হলো পদ্যের বিশিষ্ট সুস্পষ্ট উদাহরণ। এবার আমি পাখি আবার ব্যবহার করব আরেকটা রচনায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি বা মনরূপ বেড়ি দিতাম পাখির পায়। পাখি যদি ধরা যাইতো চিরদিন সে আমার হইত। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এবার পাখির নিচে যে আন্ডারলাইন করলেন, এটার ইংরেজি মিনিং কি? হ্যাঁ, এখানে তো স্যার আপনার ইয়াটা চলে আসছে, সিমিলিটা চলে আসছে, এটা মানে ডিস্টেন্ট মিনিং এ চলে গেছে আর কি স্যার, মানে সোজা কথা, গ্রামাটিক্যাল মিনিং আর নাই। ইজ কারেক্ট। সেটাই আমরা বুঝতে পারছি যে আত্মার কথা বলছে, এবং খাঁচারূপ, দেহ খাঁচারূপ, এর মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে কিভাবে, আই ডোন্ট নো, কেমনে আসে যায়। এটা একটা বিরাট এখানে বিষয়। স্যার পাখিটা অচিনের সাথে মিলে শব্দটা তৈরি, অর্থটা তৈরি। অচিন পাখি, অচিন পাখি, অচিন পাখি মানে একসাথে অচিন পাখি, অচিন পাখি, পাখি সোজা কথা পাখি মানে আত্মা, ও সোল যেটা বলছে কারেক্ট। পৃথিবীর কোনো ডিকশনারিতে আছে পাখি মানে সোল? তাহলে লালন ফকির না অশিক্ষিত হয়েও, আমাদের ভাষায় ইউনিভার্সিটির ছাত্র না হয়েও, সে পাখিটাকে নিজের অর্থে ব্যবহার করেছে। সেখান থেকে সে আরেকটা মিনিং বের করে দিয়েছে। কিভাবে? ব্যবহারের মধ্য দিয়ে এমনভাবে ইউজ করেছে এই শব্দটাকে ওই তার লাইনের মধ্যে, তখন সেটা ডিকশনারির অর্থ থেকে কই মাসের মতো লাভ দিয়ে বাইরে চলে গেছে, স্কেপ করেছে। এই যে অভিধানের নির্দেশিত অর্থ থেকে মুক্ত হয়ে ভিন্ন অর্থ যখন প্রকাশ করবে একটি বা একাধিক শব্দ বা তার চেয়েও বেশি শব্দ, ততোধিক শব্দ, তখন সেটা কবিতার শব্দ হবে। এরকম শব্দ যদি না থাকে ওটা কবিতা হবে না। আচ্ছা, কিন্তু স্যার অন্তমিলের ব্যাপারটা, অন্তমিল কোনো প্রয়োজন, নামটা তো অন্তমিল আছে। 1 1 1, 2 2 5, 4 2 8, 10 2 12, এগুলো তো মিলছে তো, স্যার মানে লাভ তো মিলছে। ছন্দ কবিতার ব্যাপারে যেটা বললেন, মানে এই ধরনের স্যার অর্থবোধক, হ্যাঁ, ডিস্টেন্ট মিনিং না, অভিধানের অর্থ শাসন মুক্ত, অভিধানের রূপক শাসন মুক্ত, রূপক না, রূপক আমরা আলোচনা করবো, ওটা আপনি বলবেন না। আপনি কিন্তু অভিধানের নির্দেশ, অভিধান শাসিত অর্থ থেকে মুক্ত হয়ে ডিফারেন্ট মিনিং, আপনি ডিস্টেন্ট বলবেন না, ডিফারেন্ট আছে, ডিফারেন্ট মিনিং, তখন সেটা ডিস্টেন্ট এক না স্যার, ঠিক আছে, ডিফারেন্ট মিনিং গ্রহণ করে তখন সেটা স্যার ইয়া হবে, কবিতার শব্দ হবে। আর এরকম শব্দ সম্বলিত যে কোনো রচনা, ছন্দে থাক না থাক, অন্তমিল থাক না থাক, ওটা কবিতা হবে। আচ্ছা, তাহলে স্যার আরেকটা জিনিস আমরা দেখি যে কবিতার বাক্যগুলো মানে ডায়লগের মতো ভাঙা ভাঙা হয়, হতে পারে, হতে পারে। যদি স্যার কেউ এরকম ডায়লগের মতো না ভাঙলো, কিন্তু লেখার মধ্যে একটা আমি করেছি না, টানা গদ্য প্রোজ ভার্স, আমি গদ্যের মাধ্যমে বললাম। গদ্যের মাধ্যমে কবিতা কিছু হয় স্যার? হয়, ওই 200 বছর আগে ফ্রান্সে হয়ে গেছে ফ্রি ভার্স। আমি তো যে বইটা বেরোলো, চরণের হেঁটে যাচ্ছে মুন্ডহীন। আচ্ছা স্যার, ইয়াতে স্যার আমরা স্যার বইয়ের মধ্যে স্যার ভাগ করা হতো প্রোজ অ্যান্ড পোয়েট্রি, হ্যাঁ, ওইটা মোটা দাগে বলা হতো। তাহলে স্যার এখন ওটা মোটা দাগে, প্রোজ মানে কি? প্রোজ মানে কি ফিকশন, প্রোজ মানে কি শর্ট স্টোরি, প্রোজ মানে কি নভেল, প্রোজ মানে কি এই এসে? না, তাহলে প্রোজ একটু মোটা দাগে বলা হচ্ছে যে প্রোজ, মোটা দাগে বলা হচ্ছে যে পোয়েট্রি। তাহলে পোয়েট্রির মধ্যে স্যার পদ্য যেটা বলছেন ওটা ইনক্লুডেড। ওটা সিলেবাস ওয়ালারা করছে, সিলেবাস তো আমরা আমাদের কাছে মাননীয় না।
কারণ পৃথিবীর প্রথম ওই কাব্য যারা লিখেছে তাদের কোনো সিলেবাস ছিল না। এটা নিয়ে স্যার সাথে ওই দিন রাত্রে কথা বলছিলাম যে মানে মহাকাব্য স্যার যেটা লিখেছিলেন বা আপনি স্যার লেখার সময় যে আপনার অভ্যাস অনুসারে একটা কিছু আঁকি লেখেন ওগুলো সব আমি রেখেছি। এমন কি প্রথম যখন আপনার সাথে আমার কথা হলো এই যে আমাদের ক্লাবে খুব কেওটিক এনভায়রনমেন্টে লোকেরা ক্র্যাম ট্যাম খেলতেছিল, আপনি এটা মানে ছবিও আঁকছিলেন আর্য মানুষের ছবি কীরকম ছবি একটা ক্লাবের নোটিশের পিছনে, সেটাও আমার কাছে আছে, আই ক্যান শো ইউ। কিন্তু স্যার আপনি কোনো কারণে স্যার আমাকে না না আমি কাছে স্থান দেন না, তো আমি আমার একটা অভিমান আছে। না আমি কারো কাছে স্যার ইয়াংদেরকে পছন্দ করে, আমরা বেরিয়ে গেছি। না 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 সেটা না আমি ক্লাবে একা একা সিগারেট খাই বলে আমি ভিতরে ঢুকি না। আমি ভিতরে গিয়ে চা খাই, ওসমানদের সঙ্গে 2-4টা কথা বলি, যারা টেবিল বয় আছে হ্যাঁ ওদের সাথে কথা বললে আমি এই প্রাণের গন্ধ পাই। মানে ওরা কৃত্রিমতা জানে না, কৃত্রিমতা নাই। হ্যাঁ মানে আমি গেলে ওই আধা গ্লাস গরম পানি আধা কাপ চা দিয়ে দেবে, ওটা খেয়ে আমি সিগারেট খাওয়ার জন্য বাগানে যেতাম। এখন মশা, ফলে আমি সামনে গিয়ে বসি। আমি কাউকে মানা করিনি যে এখানে বসবেন না, তো যে নিজে থেকে আকর্ষণ বোধ করে এসে বসে, তার মতো সে ফেসবুক দেখে চলে। তো স্যার আপনি ওখানে আমাদেরকে বলছিলেন এই কথাটা বলছে ওরা যে মহাকাব্য কিভাবে লেখা হয়েছে সেই অনুসারে এখন আমরা মহাকাব্যের এগুলো হদিস বের করতেছি কিভাবে কি হবে। হ্যাঁ কিন্তু মহাকাব্য ওরা লিখেছেন, আমাদের আলোচনার বিষয়টা ছিল যে রিসার্চ মেথোডোলজি। এখন আমাদের সায়েন্সের কলিগরা হ্যাঁ আমাদেরকে খুব করছিল যে আপনাদের এইসব মেথোডোলজি এম্পেরিক্যাল রিসার্চের এগুলো মানে কাইটেস্ট এই সে মানে স্ট্যাটিস্টিকের এগুলো, না আমরা তো কাজ করি হিউম্যান রিলেশন নিয়ে, কনসেপ্ট নিয়ে, আমাদের তো কোনো এম্পেরিক্যাল ডাটা নাই। ফিলোসফি চিন্তা মাত্র 2টা সাবজেক্টই আমরা করি, এক হচ্ছে জীবন কি, 2 হচ্ছে জগৎ কি। হ্যাঁ বাস। এখন আমরা তো ডাটা নিয়ে কাজ করি না, আমাদের এটা ছোট বলছেন, এর মধ্যে তো সবই আছে, সবই তো আছে, ফিলোসফির বাইরে কি আছে। তো স্যার বলছিল তখন এই মাঝে রিসার্চ মেথোডোলজির কথা ওনারা বলছেন, রিসার্চ মেথোডোলজি তৈরি হওয়ার আগে রিসার্চ কিভাবে হয়েছে, হ্যাঁ আর রিসার্চ মেথোডোলজি একটা হওয়ার পরে কেন পরবর্তী আরেকটা হয়েছে। পৃথিবীতে যে প্রথম পিএইচডি করেছিল সে কি কোনো পিএইচডি হোল্ডার আন্ডার করেছে? তো তখন স্যার বলছিল যে কিছু হচ্ছে মৌলিক রচনা, সেগুলাতে উদ্ধৃতি, সেগুলাতে মেথোডোলজি না দরকার না, কিন্তু যেগুলো সেকেন্ডারি আমরা যেগুলো চর্চা করি, তার মানে স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ে স্যার আমরা নিয়মেই করে দিয়েছি যে তোমাকে মিডিওকার হইতে হবে, তুমি প্রাইমারি হইতে পারবে না, হলে তুমি পাবা না। তোমার লেখার মধ্যে যদি কোনো উদ্ধৃতি না থাকে, তোমার লেখার মধ্যে যদি কোনো ফরম্যাট না থাকে, তোমার লেখাটা লেখাই হয়নি। অথচ মৌলিক লেখা, এখন রবীন্দ্রনাথের একটা লেখা কথার কথা, আর সেটার মধ্যে কি মেথোডোলজি ফলো করা হয়েছে আমরা বাই করতেছি মেথোডোলজি। এখন স্যার আমরা ওটাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে নিয়ে আসছি রবীন্দ্রনাথের লেখাটা, রবীন্দ্রনাথ কোনো উদ্ধৃতি চিহ্ন দেননি। আচ্ছা, আরেকটা হুমায়ুন কবির পশ্চিমবাংলার, তিনি বাংলার কাব্য বলে চটি একটা বই লিখেছেন, কোনো উদ্ধৃতি চিহ্ন নেই, সব তার নিজের কথা। লাফার্ক বলেছেন, যখন লাফার্ক বলেছেন সে বলছে, লাফার্ক সে নিজে পড়ে বলছে, কোনো বই থেকে নেয়নি। নদীও নারী লিখেছেন। তো কবিতা হচ্ছে মানুষের অনুভূতির একেবারে মোস্ট পারফেক্ট অংশটাকে শব্দের রূপ দেওয়া। সুরের রূপ দিলে মিউজিক হবে, শব্দের রূপ দিলে কবিতা হবে, রঙের রূপ দিলে পেন্টিং হবে, সবগুলো একই জিনিস। মানুষের তাহলে স্যার যে উপলব্ধি, অনুভূতি, উপলব্ধি, রিয়েলাইজেশন, অবজারভেশন, কী বলে যে ইমাজিনেশন, লাস্ট থেকে ইনটুইশন হচ্ছে ফানাফিল্লা, এর উপর আর নাই। তো এই সবগুলোকে একেবারে কম্প্রেস লেটারের মতন জমাট করে থ্রো করে মিনিমাম কথার মধ্যে বেশি কথা বলতে পারে কবিতা, আর এটাকে ইলাবোরেট করলে ফিলোসফি তারা। তাহলে স্যার আপনার কবিতা হলো স্যার দর্শনের কাব্যিক। দর্শন তো সবাই এটা একটু দার্শনিককে বলে, সবাই কম বেশি নিজে নিজে দার্শনিক, সবাই দার্শনিক, সবাই কম বেশি। যেমন আমি বলি, এই আমার গায়ে এখন উত্তাপ আছে, মাপলে কত দাঁড়াবে? 98.x, আমি পুরস্কার জানি না বলে 98.x, এর সঙ্গে মাত্র 1 ডিগ্রি যোগ করলাম। এবার ডাক্তার এসে বললো যে হ্যাঁ জ্বর কত, তখন আমার ঘরের লোকজন বলে যে 99 জ্বর। আচ্ছা 99 জ্বর হলে ওই জ্বর থেকে 1 ডিগ্রি মাইনাস করি 98, তখন কি বললো? এটি উত্তাপ। এতক্ষণ বলছে উত্তাপ, 1 যোগ করলে বলছে জ্বর।
তাহলে আমরা সবাই ফিলোসোফার 98 পর্যন্ত। স্যারের কথা একটা মনে পড়ছে স্যার Everyone does philosophy. Everyone does philosophy, but only if you are aware স্যার of আপনি doing this. আপনি ক্লাসে একবার বলছিলেন আপনার কটুক হলে আমি ঠান্ডা বলবো কটুক হলে গরম বলবো এরকম একটা আপনার আমার স্যার মনে আছে এসি স্যার তাপমাত্রা নিয়ে কথা বলছিলেন মানে এটা স্যার সাবজেক্ট এগুলো নিয়ে এটা হয়তো একটা প্যারামিটার তৈরি করে দিয়েছে সায়েন্স, 98 এত পর্যন্ত এটাকে উঠতাম আমার এক যোগ করলে আমরা বলছি জ্বর। আমার শিক্ষকতা ঠান্ডা জীবনের সময় পড়ানোর সময় আমার স্যার? শিক্ষকতা জীবনে যেসব প্রাপ্তি তার মধ্যে একটা হচ্ছে যে আমি অন্যতম একটা যে আমি মৈত্রীর একজন প্রিয় মানুষ হতে পেরেছি এবং কাছাকাছি হতে পেরেছি, হ্যাঁ, স্যারের মতো হতে চাই। এবং এরকম মানুষ ছিল প্রফেসর ওয়াহিদুর রহমান স্যার। আমাদের ওয়াহিদুর রহমান স্যার এরকম জাত শিক্ষক ছিলেন। ওটা আগে ওটা ক্লাসিক্যাল ঘরানা দিয়ে মুর্শিদ আমাকে পানি দাও একটু গরম পানি মিশিয়ে দিই ওটা। উনি যখন ক্লাস নিতেন উনি মানে সব কিছু হারিয়ে ফেলতেন। উনি আমাকে বলতেন, আমাদেরকে বলেছে, শুনো, আমি দুইটা সময়ে জীবনের দুঃখ সব ভুলে যাই, যখন আমি নামাজ পড়ি এবং যখন আমি ক্লাস নিই। এরকম টিচার ছিলেন আর কি। তো মিডিওক্রে স্টুডেন্টরা ওনাকে বুঝতে পারতো না। ভালো আছেন? স্যার আমার নাই বললে কি স্যার কিন্তু সবাই আছে আমার মামাদের কাছে বড় হয়েছে এখন স্যার মামারা আমাকে ওনার ছেড়ে দিচ্ছে বেশি স্যার সমস্যা নেই, আমরা স্যার আর স্যার স্যারদের অনেক ভালোবাসা পাইছি সেই ইউনিভার্সিটি। আপনি জয়েন করেছেন কবে? এই তো স্যার আপনার লাস্ট সিন্ডিকেটে তো রোমানরা একসাথে 2019 আমি রোমান দুর্গা। আর কবিতার ব্যাপার হচ্ছে সমকালে প্রচুর কবিতা লেখা হবে, কারণ জীবিত কবি এখন যারা জীবিত আছে তারা সব লিখছে, কিন্তু আফটার 10 ইয়ার্স অর্সো অথবা আফটার 20 ইয়ার্স অনেকে লেখা বন্ধ করে দেবে। আজকের দুর্বল কবিতার সঙ্গে প্রতিষ্ঠিত কবিদের ভালো কবিতা তুলনা করে যদি আমরা বলি যে এগুলো কি কবিতা নাকি, আমি তো বলছি এগুলি কবিতা না, কারণ রবীন্দ্রনাথের সময় যাকে কবিতা লেখেনি ওগুলো কই। সবকালে কিছু কবিতা লেখা হবে পাতার মতো, ফুল ফুটবে কম। একটা গাছে সবগুলো ফুল হয় না, পাতা হয় ম্যাক্সিমাম। ওই পাতাগুলোর দরকার আছে ফুলকে বাঁচিয়ে রাখার জন্য ঝড় ঝাপটা থেকে, অতিবৃষ্টি অতিরোধ থেকে। তো ওই ফুলগুলো কম ফুটবে, ফল আরও কম হবে। তাহলে রবীন্দ্রনাথের আমল যারা লিখেছিল, নজরুল আমল যারা লিখেছিল, তারা কোথায়? কেউ নাই। কালের ধোপে আস্তে আস্তে ইতিহাস হচ্ছে নির্মম ঝাড়ুদার, সেই ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে দেবে, সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে, করে কিছু রেখে দেবে। এখন স্যার ঝাড়ু দেওয়ার জন্য তো পাতা তো লাগবেই লাগবে। ফলে মানে স্যার এই যে আজকের ভুল কবিতাগুলোকে সামনে রেখে কবিতা হোয়াট ইজ পোয়েট্রি এটা বিচার করবেন না। আজকে যারা ভালো লিখছে জিজ্ঞেস করেন, আপনি যদি না জানেন এক্সপার্ট একজনকে জিজ্ঞেস করেন কারগুলো পড়বো কারগুলো পড়বো না, তখন দেখবেন যে আপনার সিলেবাস ছোট হয়ে এসছে। স্যার আপনার কথাটা একটু আবার একটু মানে রিপিট করেন যে তাহলে আজকের গুলার প্রেক্ষাপটে আমরা অতীতের গুলাকে আমরা আজকের দুর্বল কবিতাকে অনেকগুলো দুর্বল যা আমার চোখের সামনে যা পত্রিকায় যা ছাপা হচ্ছে, আজকের দুর্বল কবিতাকে আমি মডেল হিসেবে নিয়ে আগের প্রতিষ্ঠিত এবং বাছাই করা কবিদের মডেল পোয়েট্রি সংঘাত লাগিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথের সঙ্গে সংঘাত লাগাচ্ছি আবুল খায়েরের, বিশ্বনাথ দত্ত। এখন 10 বছর 20 বছর পরে এখনকার লোকেরা কতটুকু টিকবে সেটা অনুসারে বোঝা যাবে যে এটা আসলে কবিতা হয়ে উঠছে কিনা। যেমন এখন 30-এর কবিতার মধ্যে জীবনানন্দ দাশ টিকে রয়েছে, বনলতা সেন এক মাস্টারপিস দিয়ে, 8 বছর আগের মাস্টারপিস দিয়ে। সুধীন দত্ত টিকে আছে উৎপাখির জন্য। বুদ্ধদেব বসু কবি হিসেবে না অন্য হিসেবে টিকে আছে, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক। অমিয় চক্রবর্তী তার স্যার আপনি যেটা বললেন এটা কি একজন কবির জন্য কি প্রযোজ্য হতে পারে যে তিনি অনেক লিখবেন কিন্তু তার সব লেখা হবে না? আমি তো বলছি আমি পাতার মতন অনেক লিখি, পাতার মতন অনেক ছাপি, কিন্তু বই করার সময় আমি ফুলগুলো বেছে বেছে দেবতাকে পূজা দিই, ওখানে পাতা দিই না। এটা নিয়মই। আপনি কোনো একটা অনুষ্ঠান ভালো অনুষ্ঠানে গেলে চুজই হন আপনার পোশাকের ব্যাপারে, স্যুটটাই কমপ্লিট আপনি পরে তারপর যান, আপনি জান যে সেখানে এসি আছে। স্যার আর একটা হলো যে স্যার যারা লিখেন মানে আপনি সহ আমরা তো স্যার বিশেষ করে নজরুলের অনেক ম্যাসকেপ দেখি বা অনেকেরই সেখানের মধ্যে অনেক কাটাকাটি দেখি।
যে মানে রবীন্দ্রনাথ নজরুল সবাই কাটাকাটি কাটাকাটি করেছে। হ্যাঁ, সবচেয়ে বেশি করেছে সুদিন দত্ত, সুদিন দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। আর আপনি স্যার একটা কথা একবার আমাকে বলেছিলেন, আমি মানে আমার স্মরণ ভুল হলে স্যার আপনি আমাকে মাফ করে দেবেন এবং সংশোধন করে দেবেন যে আপনি বলেছেন যে আমার ম্যানাস্ক্রিপ্ট আমি কাউকে দেখাই না, কারণ আমার দুর্বল কাটাগুলা যাতে লোকেরা না দেখে না দেখে। দেখে আমাকে আন্ডারমাইন যাতে না, আমি পুড়িয়ে ফেলতে বলেছি। আমার অপ্রকাশ মানে যেগুলো আমি লিখিনি, ছাপিনি, ওই পুড়িয়ে ফেলবো। আমার দুর্বলতা চিহ্ন আমি আচ্ছা, রাখতে তাহলে পারবো। স্যার আমার স্মরণটা ঠিকই আছে। কিন্তু আবার কেউ কেউ বলছে যে জীবন, রবীন্দ্রনাথ বলছে জীবনের ধন কিছুই যাবে না ফেলা। তো রবীন্দ্রনাথ এই জন্য সবগুলো ছাপিয়ে দিয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি 2638টা গান তার পাওয়া গেছে, কিন্তু আমরা ঘুরে ফিরে 38টা গানই শুনি। আপনি দেখবেন রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান হলে ওই গান আপনি আগে শুনেছেন, তার মানে 38টাই ঘুরে ঘুরে শুনছেন। আর 2600টা গেল কোথায়? রবীন্দ্রনাথ জীবনের ধন কিছুই যাবে না ফেলা, এটা তার তত্ত্ব। আমি সেটাকে শ্রদ্ধা জানিয়ে বলবো যে, আমি বলবো যে বেছে বেছে রাখো আর তুমি ফেলে দাও। কিন্তু স্যার এখন স্যার মানে স্যার এখন সমকালীন কোন কবিকে আমি মানে কোন কবির লেখা পড়বেন এই তো, সেটা তো আমি এইটা আপনি এখন স্যার আমি আগেরগুলা পড়বো, এখন বর্তমানগুলো পাবো না। না বর্তমানগুলো পাবেন। এটার প্রসেস হচ্ছে আপনার বাথরুম ব্লক, আপনি দাঁত ব্রাশ করছেন, একটা কবিতা পড়তে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট লাগে। আপনি ফার্স্ট লাইন পড়েন, লাস্ট লাইন পড়েন, যদি দেখেন যে আপনাকে টানছে তখন আপনি বোধ দ্য পোয়েট্রি। তখন 16 লাইন পাবেন, 12 লাইন পাবেন, 18 লাইন পাবেন, 22 লাইন পাবেন, তখন পড়ে দেখেন। প্রথমটা পড়ে ভালো লাগলো না, আবার একদিন আপনার 1.5 মিনিট করে দৈনিক যদি একটা কবিতার জন্য সময় দেন, আপনি 1.5 বছর বাদে আপনার কয়টা কবিতা পড়া হয়ে গেল চিন্তা করেছেন? 1 বছর বাদে 365টা কবিতা। এবার আপনার নিজে থেকে সেন্সটা ডেভেলপ করবে, স্যার কবিতার ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে স্যার। এই যে সুকান্তের যে স্যার এই যে সুকান্তের টিকবে না, এই জন্য পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এখানে তো উনি নিজেই দেখাই দিচ্ছেন যে কিসের সাথে উনি কি তুলনা করছেন। এটা গরিবের পক্ষে লেখা, তো উনি তো মার্ক্সবাদী ছিলেন। জি স্যার। মার্ক্সবাদী ছিলেন, কিন্তু মার্ক্সবাদের আগেও তো পৃথিবীতে কার্ল মার্ক্স জন্মগ্রহণ করার আগেও পেটে ক্ষুধা লাগতো। জি স্যার। কৃষক ছিল, জি স্যার। শ্রমিক ছিল, তারা বঞ্চিত হয়েছে। জি স্যার। হ্যাঁ, তাহলে মার্ক্সবাদের আগেই মার্ক্সবাদের উপজীব্য, মার্ক্সবাদের সাবজেক্ট ম্যাটার পৃথিবীতে তৈরি ছিল। তিনি এসে সেগুলোকে দর্শনটা দিয়েছেন। জি স্যার। না স্যার, আমি বলতে চাচ্ছি স্যার, আপনি যে স্যার বললেন যে এমন শব্দের ব্যবহার হবে যেটা মানে আবিধানিক অর্থ থেকে ডিফারেন্ট হবে। এখন ডিফারেন্সটা তো উনি আবার নিজে বলেও দিয়েছেন কবিতার মধ্যে। হ্যাঁ, তাহলে ওটা কবিতা হয়ে উঠলো কিনা হবে। হ্যাঁ, এটা তখন উপমা নামক অলঙ্কার ব্যবহার করেছেন তিনি, একটু সাজিয়ে দিয়েছেন। মনে করেন একটা বিয়ের অনুষ্ঠান, আচ্ছা স্যার, একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আজকের কনেকে জিজ্ঞেস করেন আপনি, না এটা বোঝা যায় কি করে সাজ দিয়ে, রাইট? তাহলে এখানে সাজগোজ দেখে আপনি বুঝবেন যে এটাকে কবিতা করার চেষ্টা করা হয়েছে। এখন পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, যেন আপনাকে ফিকেল মাইন্ডেড করে রেখেছে, সেগমেন্ট হতে দিচ্ছেন কার কাছে? ওই গরিবটার কাছে। তো এটা কিন্তু খুব উৎকৃষ্ট কবিতার উদাহরণ নয়, কিন্তু প্রোপাগান্ডা হিসেবে, দেয়াল লেখন হিসেবে, লাল সালুতে লেখার জন্য এটা দরকার ছিল। সুকান্তকে যারা পপুলার করেছে, রাজনৈতিক প্রয়োজন তাকে আপডেট করা হয়েছে। আজকে সুকান্তের সমগ্র বেরোনো একটা কেউ যদি স্যার এমন একটা লেখে যে তোমাকে ভালোবাসি, কথার কথা এটার মতো, হ্যাঁ, ওই যে আপনি স্বাধীনতা তুমি সম্বন্ধে বলছিলেন যে ইলাস্টিক কবিতা, এগুলাকে 10টা কমাতে পারে, 10টা বাড়াতে। আচ্ছা এখন স্যার তোমাকে ভালোবাসি এটা ইটির মতো, হ্যাঁ, বলে দিল না, এটাও তো চাঁদ নয় পূর্ণিমা যেন ঝলসানো রুটি এরকমের মতোই হলো। তাহলে এটা কি কবিতা হবে না স্যার? হবে, যদি সেখানে হৃদয়ের একটা আবেগ প্রকাশ পায়। বলছি শব্দের ক্ষেত্রে এটা বললাম যে অভিধানের শাসন থেকে মুক্ত হয়ে ডিফারেন্ট মিনিং দিচ্ছে শব্দ। যদি বাক্য দিয়ে থাকে এরকম, তখন কি করবেন? সবগুলো শব্দ ঠিক আছে, সেই বাক্যটা কিছু কবিতা হয়ে উঠবে। হ্যাঁ, ওই বাক্যের মধ্যে যদি আবার সেই ওই বাক্যটা ডিকশনারি থেকে মুক্ত হয়ে চলে যায়, ব্যাকরণ থেকে মুক্ত হয়ে বাইরে চলে যায়, তখন কবিতার লাইন, ওইটা কবিতার লাইন। এবার টোটাল কবিতার মধ্যে যদি টোটাল কবিতাটা জাম্প করে প্রথাগত মিনিং থেকে, তখন কবিতা হয়ে যাবে। আপনার কথা হচ্ছে আপনি যা বললো তাই, দ্যাট ইজ প্রোজ। Poetry says something but means something else. A prose says something, means the same one. On the other hand, a poetry says something but means something else. যেমন বাস স্টপে 3 মিনিট, ঠিকই আছে, 3 মিনিট বাস স্টপ,
বাস স্টপে 3 মিনিট, অথচ কাল স্বপ্নে বহুক্ষণ। তাহলে বোধ হয় 3 মিনিট কিছুই বলে নাই, ক্রিয়াপদ কিছু নাই। বাস স্টপে 3 মিনিট, অথচ কাল স্বপ্নে বহুক্ষণ। তারপরে গিয়ে বলছে, তোমাকে যখন দেখি তারও চেয়ে বেশি দেখি যখন দেখি না। সেটা এটা কার লেখা স্যার? এটা এই মুহূর্তে সিদ্ধার্থ সেন বোধহয়। সিদ্ধার্থ সেন। তো চমৎকার কথা স্যার। বাস স্টপে 3 মিনিট, অথচ কাল স্বপ্নে বহুক্ষণ। কোনো ক্রিয়াপদ দেয়নি, এটা সাহসের ব্যাপার। তারপরে গিয়ে বলছে ক্রিয়াপদ দিয়ে, দেখা শব্দটাকে নিয়ে খেলছে, তোমাকে যখন দেখি তারও চেয়ে বেশি দেখি যখন দেখি। এবার নাড়ার ইচ্ছা না ভিতরে, সিদ্ধার্থ এবার ওই আগের অর্থগুলো মিনিংফুল হয়ে উঠে এটা, তাহলে ইট ইজ পোয়েট্রি। কিংবা কবিতা বোঝাচ্ছি, হ্যাঁ নিশ্চয়ই বুঝা যাচ্ছে। আমি আমার পক্ষে ক্যাম্পেইন করছি, আপনারা যখন ভোটের জন্য করেন, আমি কবিতার পাঠক বাড়াচ্ছি। আমি কবিতার পক্ষে কথা বলছি। হ্যাঁ, আমি আপনারা কি কবিতার কোনো পক্ষে। প্রোগ্রাম করছেন এই স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে? এটা ওই মৃত্যুবার্ষিকী, হ্যাঁ 16 মার্চ করবো। আচ্ছা আচ্ছা। আজকে জন্মদিন অবশ্য আমরা এটা করবো বলে এটা আর বেশি একটা ব্রুশিয়ার বের করবেন, তার ছবি দেবেন, তার কোনো একটা সহজ রচনা যেটা মনোগ্রাহী বিজ্ঞান চেতনা, একেবারে মানে কি আলটিমেট ফেট অফ দিন ওরকম না, আর লুসিড মানে কানেক্ট করার জন্য। আমাদের তো বিজ্ঞান চেতনা নাই আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা সায়েন্সের সব কিছু ব্যবহার করি, টেকনোলজি, আমরা প্রযুক্তি ব্যবহার করি, বিজ্ঞান ব্যবহার করি না। এক্স্যাক্টলি স্যার, এটা নিয়ে একটা কবিতা লেখেন। প্রযুক্তির প্রতি আগ্রহী, বিজ্ঞানের প্রতি না। বিজ্ঞানের আগ্রহী না। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আচ্ছা, স্যারের আর একটা কথা হলো, স্যারের কথাগুলা নিয়ে আমার ইচ্ছা করে যে মাঝে মাঝে গল্প করিও প্রায়। আচ্ছা, আরেকটা ওই কবিতা শোনেন। এটা ছন্দকে ভেঙে ভেঙে, ছন্দ ভাঙা কিন্তু কঠিন। জি স্যার। ছন্দবদ্ধ কবিতা লেখা ইজি, গদ্য ছন্দ লেখা কঠিন। আমার কাছে গদ্য ছন্দ আনেন, আমি ফেলে দেবো এই ঘরে, এই ঘরে, এই ঘরে যাচ্ছে, এটা এই ঘরে যাচ্ছে, তার মানে ভুল ছন্দ। একবার অক্ষরবৃত্ত, একবার মাত্রাবৃত্ত, একবার স্বরবৃত্ত, একবার মালচার, একবার তোটক, একবার ভুজঙ্গ প্রয়াস, আমি দেখিয়ে দেবো। ওগুলোকে ভাঙা 64টা ছন্দকে এড়িয়ে একটা লোকের ঘর সব অকুপাইড হয়ে গেছে, পাশ কাটিয়ে ওই পর্যন্ত চলে যাওয়া ভেরি ডিফিকাল্ট। অতএব গদ্য কবিতা সবাই লিখতে পারে না। আলী হাসান লিখেছিল, আব্দুল মান্নান সৈয়দ। হ্যাঁ স্যার। জি স্যার। আমি 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 আমাকে এই জব্বার চিনি স্যার আমাকে একটা দাও। তিনি ছাড়া আমি খাবো না। আমাকে চিনি ছাড়া। আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন, ধোঁয়াকে ধরতে পারবেন না। কিছু কবিতা আছে ধোঁয়ায়িত কবিতা। স্যার মিনিংটা বুঝতে পারছি। ও বোঝাবার জন্য তো আসেনি, ও উপলব্ধি করাবার জন্য এসছে। কবিতা লেখে উপলব্ধি করবার জন্য, গদ্য লেখা হয় বুঝবার জন্য। তখন মানে স্যার একটা জিনিস কবিতা বুঝলেন, প্রথম কথা রাজ্য সুন্দর, আপনি বুঝলেন কি করে? মানে ওই যে ওটা না, চর্চা দীর্ঘকাল ধরে আমরা মানে গদ্য লেখা হয় বোঝাবার জন্য, আর পদ্য লেখা হয় উপলব্ধি করাবার জন্য। আচ্ছা, আমি বলি একটাই মোমবাতি, কবিতার নাম একটাই মোমবাতি, দুদিক থেকে তুমি তাকে দুদিকে জ্বেলেছ। একটাই মোমবাতি, তুমি তাকে দুদিকে জ্বেলেছ। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। এটা ছন্দে আছে। অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো দরকার ছিল না। তোমার ভিতরে স্মৃতি ছিল, স্মৃতির ভিতরে ভুবন ভাসানো একটা নদী ছিল। সে নদীতে ডুব দিয়ে অনায়াসে কয়েকটা বছর তুমি কাটাতে পারতে, অথচ কাটালে না। তুমি হঠাৎ দপ করে চলে উঠলে ব্লাউজের হলুদে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। একটাই মোমবাতি, তুমি তাকে দুদিকে জ্বেলেছ। এটা তো স্যার আপনার লেখা? না, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নিরন্তর। আমি আমার কিন্তু আপনার কাছ থেকে আমি এটা শুনেছি স্যার একাধিকবার। এটা বলি, এটা আমার প্রিয় কবিতা। আচ্ছা, পাখি ইংরেজি তো ও তো মুরাদ তো সোল করে দিল। এবার আপনার মুখ থেকে অন্য বের করবো, আরেকটা মিনিং বের করা। এটা এই গরিবের লেখা, কিন্তু ছাপা হয়নি। এটা দীর্ঘকাল মুখোমুখি রেখেছি। একটি পাখি দীর্ঘকাল মুখোমুখি রেখেছি, বুকের, ওটা খাতার ভিতর। বুকের ভিতর একটি পাখি, দিবস রাত্রি নরণ চরণ। বুকের ভিতর একটি পাখি, দিবস রাত্রি নরণ চরণ। দানা পানি খায় না কিছু, কেবল তোমার পিছু পিছু। শেষ। শেষ। আমি আর প্রয়োজন বোধ করিনি, আর আমি এটা ছাপবো না, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য আমার দরকার, আমার নিজের একটা। পাখি মানে বার্ড, পাখি মানে সোল, এই পাখি মানে কি?
দেখছেন, এবার সে নিজেই মুনাফেকের মতন কথাবার্তা নাড়াচ্ছে। এইভাবে কবিরা আপনাকে বাধ্য করবে অভিধান নির্দেশিত অর্থকে বেয়াদবের মতন অস্বীকার করে আরেকটা মিনিং খুঁজতে, আরেকটা মিনিং, সেকেন্ড মিনিং, থার্ড মিনিং, অ্যানাদার মিনিং। স্যার আপনার সাথে আরেকটা কথা আমি একটু জেনে নিই, সেটা হচ্ছে স্যার আপনাকে এই মুডে আমি আর পাবো কিনা সন্দেহ, কারণ বহু বছর পরে পাইছি, অঙ্ক বলে যে আরও কয়েক বছর লেগে যাবে। সেটা হচ্ছে স্যার আমাদের ফিলোসফিতে, ওয়েস্টার্ন ফিলোসফিতে, বিশেষ করে একাডেমিক অ্যানালাইটিক ট্রেন্ডে বলা হয় যে ইমোটিভিটির কোনো কগনিটিভ ভ্যালু নাই। হ্যাঁ, কিন্তু স্যার আমার অনেকগুলো লেখা আমি ইতিমধ্যে লিখেছি, প্রবন্ধ নিবন্ধ, যেটা আমি বলেছি যে ইমোশন ইজ দ্য স্পনিং গ্রাউন্ড অফ নলেজ। আমি আমাদের স্টুডেন্টরা প্রায় সময় জানে যে আবেগ থেকেই সব জ্ঞান উৎপন্ন হয়। আবেগ হচ্ছে মানুষের শুদ্ধ ঠিকানা। এবং আমি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াই, যে আবেগ হচ্ছে সাবজেক্টিভিটি থেকে আসে, এবং এটা ম্যান অ্যান্ড এবং মেশিনের মধ্যে মূল পার্থক্য। আদম আলাইহিস সালামও আবেগ দ্বারা পরিচালিত হয়েছিলেন, হ্যাঁ, আল্লাহর হুকুম অমান্য করতে গিয়ে, হ্যাঁ, এভাবে করেছে। তাহলে স্যার আপনি স্যার এই যে কবিতা এবং স্যার জ্ঞান বা আমাদের ফিলোসফিক্যাল নলেজ যদি ধরে, এই দুটোই তো স্যার আসে মানুষের ওই আবেগের মূল জায়গা থেকে। আবেগ তো আমরা নিয়ে জন্মাই, এটা তো আমাদের ইনস্টিংক্টের মধ্যে আছে, এটা আমি আর্ন করি না তো আবেগটা। না না আমার না, কোনো কিছু আর্ন করার জন্য স্যার আপনার একটা প্রাথমিক জিনিস লাগবে, যেটা দিয়ে আপনি ধরবেন। মাছ ধরার জন্য চাইতে তো লাগবে। হ্যাঁ, কিন্তু আমার ভিতরে মনে করেন যে আমি একটা বর্ণনা দিচ্ছি। বাজারে গেলাম, যেখানে পান সুপারি বিক্রি করে সেখানে গেলাম, তার পাশে আরেকটা দোকান আছে, মুদির দোকান, সেখানে পাকা তেঁতুল বিক্রি করছে, উপরে আবার সয়াবিন তেল দিয়ে চকচকে করে রেখেছে, ওখান থেকে দাড়ি খুব বেরিয়ে গেছে শলা। একটা ছেলে গিয়ে, ওই টোকাই মার্কার ছেলে গিয়ে আস্তে করে নখ দিয়ে তেঁতুল, তেলে পকার মতন রং, পাকা তেঁতুল। আপনার জিব্বার তলা দিয়ে একটু ভিজা ভিজা লাগছে, ওই এখানে তেঁতুল কোথায়? স্যার ওই যে আইডিয়াটা তো পপ আপ করছে মাথার মধ্যে। তাহলে তেঁতুলটা খেলে আপনার যে রিয়াকশনটা হতো, হ্যাঁ, সেটা কিন্তু এই বর্ণনার দ্বারা হয়ে যাচ্ছে। এরকম প্রতিটা কিছু যদি বর্ণনা সেরকম গাঢ় এবং গভীর হয়, আপনাকে আপনার ইনস্টিংক্টের মাধ্যমে, আপনার ইন্দ্রিয়কে নির্ভর করে, আসর করে আপনাকে ভাবিত করবে, তখন আপনি রিয়াক্ট করবেন। এই যে এখন তেঁতুলের কথা বললাম, আমার জিব্বার তলা ভিজা, কই এখানে তেঁতুল আমরা খাইনি, দেখিও নি, শুধু বর্ণনা। ও বর্ণনাটা তো স্যার আমাদের মধ্যে ব্রেন একটা গ্রাফিক্যাল এই যে আছে, এই যে ওই আমার জিব্বার মধ্যে ওই মেশিনটা আছে, এটা তেঁতুল, এটা রসগোল্লা বোঝার জন্য। তাহলে আমরা নিয়ে জন্মগ্রহণ করছি, জিহ্বা, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, এমনি কোনটা হাসনুহানা কোনটা গোলাপ ডিফারেন্সিয়েট যে করতে পারছি, আমরা এই যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছি। ওই যন্ত্রগুলোকে ব্যবহার করে আমার যন্ত্রণাটা আমি আস্তে করে ট্রান্সমিট করে দিচ্ছি পাঠকের মধ্যে, ওই যন্ত্রের মধ্যে আমার যন্ত্রণাটা আমি ইনজেক্ট করে দিচ্ছি। এই যে প্রক্রিয়াতে করা হচ্ছে ওটা শৈল্পিক প্রক্রিয়া। এই জন্য কবিতার মতো অনেক কিছু থাকবে, সে অধিকার ওদের আছে, কিন্তু কবিতা হবে কম। পৃথিবীতে কবির সংখ্যা যত, কবিতার সংখ্যা তার চেয়ে সম্ভবত একটি কম। স্যার কবিতার কি স্যার কোনো পূর্ব নির্ধারিত কোনো নিয়ম কানুন, একজন, যেহেতু এটা আর্টিস্টিক স্যার, একজন স্যার যখন সে কবিতা লেখে তখন সে সাহিত্য ডিপার্টমেন্টে না পড়েই তো অনেক, হ্যাঁ, ওটা সাহিত্য ডিপার্টমেন্ট পড়তে হয় না, জীবন লাইব্রেরি খোলা আছে, তো প্রকৃতি লাইব্রেরি খোলা আছে। কেরালাতে একজন নিরক্ষর মানুষ আছে, উনি খুব পপুলার, এবং মানে ওনার কবিতা, ওনার লেখা, এগুলোর উপরে প্রচুর গবেষণা হয়। আমি গত কয়েক বছর আগে খবর নিয়েছি, এ পর্যন্ত 17টা পিএইচডি হয়েছে, এবং উনি ভারতের যে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। কি নামটা জানি, কালো কুচকুচে করে একটা লোক, ফাঁকা ফাঁকা, একদম লেমেন, কিন্তু তার সে লেখে। এবং না, এটার জন্য অনিবার্য লেখা, প্রাতিষ্ঠানিক লেখাপড়া, এটা তো শুরু হয়েছে বহুকাল বাদে, এবং ওই লেখাগুলো হাতে লেখা মতো বহু আছে, হাতে লেখা মাতাব্বরকে সময়ের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, তসলিমা নাসরিনকে সময়ের প্রয়োজনে ব্যবহার করছে, সুকান্তকে সময়ের প্রয়োজনে ব্যবহার করছে। স্যার তসলিমা নাসরিন প্রসঙ্গে একটু যদি আমাকে বলতেন, যে ওনার কবিতা তো হ্যাঁ ভালোই ভালো, এবং তার কিছু কিছু প্রবন্ধও ভালো। লজ্জা বইটা পড়ছিলাম। আমার কথা হচ্ছে, আপনি তার সঙ্গে একমত হন বা না হন, সে লেখে ভালো। আর আরেকটা কথা, আপনি
যদি আপনার দুশ্মনের কোনো গুণ উল্লেখ করেন সেখানে সব আছে। ওটা হচ্ছে প্রকৃত প্রশংসা। আপনি বন্ধুর প্রশংসা করলেন, ওটার মধ্যে ভেজাল থাকতে পারে। আমার প্রশংসা করলে স্যার, ভেজাল হুমায়ুন আহমেদ স্যার, সব ভালো। মানুষ যতটা ইয়ে করে আপনাদের সাহিত্য বিভাগের মধ্যে স্যার ওনাকে তো সেভাবে মানে করা মানে পড়া বা করা হয় না। এটা স্যার আসলে মানে বিশ্ববিদ্যালয় এবিট কনজারভেটিভ প্রতিষ্ঠান, এবিট ট্র্যাডিশনাল। এখানে এন্ট্রি পেতে হলে একটু সময় লাগে। তো সময় লাগে। হুমায়ুন আহমদ সম্পর্কে সংক্ষেপে বলো, হ্যাঁ না, না ওভাবে কি স্যার বলা যায়? তা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বসো। মিটিং ছিল একটা। আমরা স্যার আপনার সময় নষ্ট করি। না 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 সমস্যা। তো স্যার সময় লাগবে। হুমায়ুন আহমদের সম্পর্কে আমি কিন্তু ফ্যানাটিসিজম পছন্দ করি না, এবং কোনো রকম কোনো দিকে না, কোনো দিকে না, পক্ষেও না বিপক্ষেও না। না। মানুষের সঙ্গে মানুষের বিভেদ একমাত্র ধনী গরিবের পার্থক্য ছাড়া আর দ্বিতীয় কোনো পার্থক্য বিশ্বাস করি না। আমাদের বইয়ের দোকানগুলোতে, আমি আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 30-40 বছর আগের, বুক শেলফ আছে, দোকান, বুক স্টল, এই লাইন ধরে কাতারে 2.5 লাইন পর্যন্ত চলে গেছে সুনীল গঙ্গোপাধ্যায়, 1.5 লাইন পর্যন্ত চলে গেছে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, তার নিচে 1 লাইন চলে গেছে সমরেশ মজুমদার। পশ্চিমবাংলার সব প্যারিসই হচ্ছে। আস্তে আস্তে দেখা গেল যে ওখানে 5টা থেকে 7টা বই হুমায়ুন আহমদের, 3টা থেকে 4টা বই জাফর ইকবালের, 2টা থেকে 3টা বই সেলিনা হোসেন। আস্তে আস্তে করে হুমায়ুন আহমদ কিন্তু প্রসারিত হচ্ছে, ওদিকে সুনীল কমে যাচ্ছে, শীর্ষেন্দু কমে যাচ্ছে। এক পর্যায়ে দেখা গেল যে 3টা-4টা তাক দখল করে ফেলছে হুমায়ুন আহমদ। আর সুনীল মানে একটা থেকে সব মিলে একসঙ্গে, হ্যাঁ। যেমন স্যার বাতি করে বাতি করে। তাহলে এখন একটা থেকে দেখা সবাই যাচ্ছে ওদের বাজার কিছুটা সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশের নিজস্ব লেখক তৈরি হয়েছে, বুক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এটা যারা বাজার অর্থনীতি সচেতন এবং যারা বাজার কামে, তারা তো এটা পছন্দ করবেন। আপনার জিনিসের ডিমান্ড কমে গেলে তো আপনি ওটাকে আশঙ্কার চোখে দেখবেন। তাদেরই কিছু এজেন্ট হুমায়ুন আহমদকে ছোটো করার চেষ্টা করে। এটা আমি পরিষ্কার বললাম। আমি ওদের সবার লেখা পড়েছি, এর লেখাও পড়েছি। হুমায়ুন আহমদের নন্দিত নরকার শঙ্খনীল কারাগার, এই দুটাকে, প্রথম 2টা বই ভালো। যদি ওই বই দুটো ভালো হয়, তোমরা সেই বই দুটো কিনলে না কেন, নিয়ে গেলে না কেন, ওইটাকে প্রমোট করে না কেন? আজকে কেন বলছো আগেরগুলো ভালো ছিল? আজকে যখন দেখছো যে সে বাজার দখল করে ফেলেছে, এটার মধ্যে একটা ব্যাপার আছে। পাঠকের মন জয় করে ফেলেছে, তখন তোমরা আতঙ্কিত। যারা করে তারা দেখবেন তাদের মোটিভটা কি, মোটিভটা। এটা স্যার খুব চমৎকার কথা বলেছেন যে ওগুলো যদি ভালো হয় তখন ওইগুলো তোমরা ভালো বলো নাই, কিনো নাই এবং স্বীকৃতি দাও। আমদ শরীফ বলছিল, আমদ শরীফ ইঙ্গিত দিয়েছিলেন। আমার শরীর হ্যাঁ, বলছেন যে আমার দেশে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী একজন লেখকের আবির্ভাব অনুমান করা যেতে পারে। এবং ওই বই দুটো আমার পড়া, পরের বইও আমি পড়েছি, কিন্তু ইমদাদুল মিলনেরগুলো আমাকে টানে না, আমি তেমন পড়িনি। কিন্তু ওকে মিডিয়া আপগ্রেড করে, নতুবা কালের কণ্ঠ তাকে সাংবাদিক বানিয়ে দিল না। সে সাংবাদিক না, সে গল্পকার ছিল। স্যার আরেকটা ব্যাপার আছে স্যার, পশ্চিমবঙ্গের বই মানে লেখকদের বইগুলো স্যার একটু তুলনামূলক প্রাইসটা বেশি স্যার, কিনবেন না, অনেক বেশি কিনবেন না, 1000-এর নিচে কোনো বই নেই স্যার। তাহলে আপনি কিনবেন না, শীর্ষেন্দুর বই নেই। না আপনি যে দাম দিয়ে সৃষ্টির মূল্য যদি টাকা দিয়ে করেন, এটি স্যার আমি হয়তো বা জব করি বলে হয়তো আমি অ্যাফোর্ড করতে পারবো, যারা স্যার স্টুডেন্ট লাগবে ও নিয়ে পড়বে আপনার কাছ থেকে আপনার ভাগ্য হবে।